Assalamu alaikum everyone. I am Muqtadir Mahmood, IBA Dhaka University third year student. And কোর্স ক্যাপ থেকে আপনাদের হচ্ছে যে IBA অ্যাডমিশনের জন্য যে কোর্সটি ছাড়া হচ্ছে সেই কোর্সটির ম্যাথস ইনস্ট্রাক্টর হচ্ছি আমি। সো এই কোর্সটি কিন্তু আপনারা জাস্ট IBA ঢাকা ইউনিভার্সিটির জন্যই যে আপনার লাগবে তা কিন্তু নয়। আপনাদের যে different private universities and as well as BUP and other universities such as IBA JU সেখানেও কিন্তু আপনাদের এই কোর্সে যে ম্যাথগুলো পড়ানো হচ্ছে সেই কন্টেন্ট থেকেই কিন্তু আপনাদের সিমিলার টাইপ অফ কোয়েশ্চেন্স আসে। অ্যান্ড সো এখন আমরা একটু চেক করি যে IBA ঢাকা ইউনিভার্সিটির যে এন্ট্রান্স এক্সাম হয় BBA সেই BBAতে হচ্ছে এক্সামটা কীভাবে হয় অ্যান্ড এক্স্যাক্টলি কত মার্কের অ্যান্ড কী রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। সো ওইটা হচ্ছে টোটাল আপনাদের 2 ঘন্টা পরীক্ষা। 2 ঘন্টা পরীক্ষার মধ্যে হচ্ছে আপনার 1.5 ঘন্টা MCQ অ্যান্ড বাকি আধা ঘন্টা হচ্ছে আপনার এসএ তারপর ট্রান্সলেশন এরকম টাইপের। সো সেই 1.5 ঘন্টার যে আপনাদের হচ্ছে MCQটা হচ্ছে সেই MCQর মধ্যে আপনার 3টা সেকশন থাকে। একটা হচ্ছে আপনার ম্যাথ, তারপর হচ্ছে আপনার ইংলিশ, তারপর হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল। অ্যান্ড আপনার ম্যাথের মার্কস হচ্ছে অলমোস্ট অ্যারাউন্ড 25 to 30, মোস্ট অফ দ্য টাইম 30 থাকে, বাট একটু ভ্যারি এদিক ওদিক করতে পারে। সো সেখানে হচ্ছে আপনার টোটাল 90 মিনিটসের মধ্যে আপনার এই 75 মার্কস অফ MCQ আপনার কভার করতে হচ্ছে। অ্যান্ড এখানে আপনার ইন্ডিভিজুয়াল সেকশনে আপনার ম্যাথস, আপনার ইংলিশ, তারপর আপনার অ্যানালিটিক্যাল, ইন্ডিভিজুয়াল যে 3টে সেকশন আছে 3টি সেকশনে আপনার হচ্ছে একটা পাস মার্ক উঠাইতে হয়। যে পাস মার্কের নিচে যদি আপনি পড়ে যান, আপনি যদি বাকি 2টা সেকশনে অনেক ভালো করেন তাও কিন্তু আপনার ওই একটা সেকশনে আপনি কম মার্কস পাইছেন দেখে আপনার কিন্তু পুরা এক্সাম স্ক্রিপ্টে আপনার ক্যান্সেল হয়ে যাচ্ছে না। যদি সেটা হয় তখন কিন্তু আপনার হচ্ছে যে পরে যে এসে হয় বা ট্রান্সলেশন হয় সেটা কিন্তু চেক করা হয় না, রাইট? সো আমরা যদি এখন একটু কোর্স কন্টেন্টটা দেখি যে আমরা যে ম্যাথসগুলো করবো ঠিক কোর্স কন্টেন্টে কী থাকছে। মোট হবে আপনাদের 12টা ক্লাস। এই 12টা ক্লাসের মধ্যে ফার্স্ট ক্লাসে হচ্ছে একটু বেসিক্স, যেমন আপনার প্রপার্টিজ অফ ইন্টিজার্স, তারপর আপনার ডিভিজিবিলিটি রুলস, প্রাইম নাম্বারস, এইরকম টাইপের বেসিক যে কনসেপ্টগুলো থাকে যেগুলো হয়তো আপনারা ক্লাস 6, 7 বা 8-এ পড়ে এসেছেন, সো সেগুলোই কিন্তু আপনার এখানে থাকবে। এরপর আপনার ক্লাস 2-তে আমরা দেখছি সিরিজ, ইভ্যালুয়েটিং এক্সপ্রেশনস, তারপর আপনার রাউন্ডিং অফ, তারপর অ্যালজেব্রা, এরকম টাইপের কিছু কন্টেন্ট আসতেছে। তারপর ক্লাস 3-তে আপনার LCM, HCF, ফেস ভ্যালু অফ কারেন্সিস যেগুলো, তারপর আপনার ফ্র্যাকশনস, পার্সেন্টেজেস, ডিভিয়েশন এগুলো। তারপর ক্লাস 4-এ হচ্ছে আপনার প্রফিট লস, তারপর হচ্ছে আপনার মার্কআপ, মার্কডাউন, তারপর আপনার ডিফারেন্ট রেশিওস অ্যান্ড প্রপোর্শনস অ্যান্ড ইউনিটারি মেথডের যেসব ম্যাথগুলো থাকছে সেগুলো কিন্তু আসবে। এছাড়া আপনি দেখছেন ক্লাস 5-এ হচ্ছে আপনার সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট যেগুলো আপনারা করেছেন, মিডিয়ান, মোড, মিন। তারপর আপনার কিছু হয়তো নিউ ম্যাথ লাগতে পারে আপনার, যেমন হচ্ছে মিক্সচার আমরা দেখছি ক্লাস 5-এ যেটা করব সেটা আপনার কিছুটা হলেও নিউ লাগতে পারে। এছাড়া আপনার ক্লাস 6-এ কিছু ট্রেনের ম্যাথ আছে, সেখানেও কিছু নিউ কনসেপ্ট থাকছে, বাট মোরাললেস ক্লাস 1 to 6 আমরা যা করব সবই কিন্তু আমরা মোটামুটি ক্লাস 6, 7, 8 বা এর আগের ক্লাসে যে আমরা কভার করে এসেছি। ক্লাস 7-এ হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে বোট ম্যাথ। এই বোট ম্যাথটাও কিন্তু আমাদের মোটামুটি নিউ, যদিও আমরা কিছু জায়গায় হয়তো করে এসেছি, বাট এটা ফেয়ারলি আপনাদের কাছে নতুন লাগতে পারে। এছাড়া আপনার ক্লাস 8-এ হচ্ছে প্রবাবিলিটি, পারমিউটেশন, কম্বিনেশন, যেটা আমরা ক্লাস 9 বা O লেভেল বা A লেভেলসেও কিছু হালকা পাতলা করেছি, ডিফারেন্ট লেভেলসে হয়তো গিয়েছি, বাট মোটামুটি করা হয়েছে আর কি আমাদের। এছাড়া আমরা ক্লাস 9, 10 অ্যান্ড 11 এখানে হচ্ছে আমাদের জিওমেট্রি, তারপর আপনার হচ্ছে এরিয়া, প্যারিমিটার, ভলিউম, শেপসের যেসব ব্যাপারগুলো আছে সেগুলো আমরা এখানে কভার করবো আর কি। অ্যান্ড ক্লাস 12-এ সেটা হচ্ছে আপনার কোঅর্ডিনেট জিওমেট্রি, তারপর কিছু ম্যাথ আছে রিলেটেড টু ক্লকস, তারপর আপনার রোটেশন অফ হুইলের কিছু ম্যাথ আছে, সো সেইগুলো আর কি আমরা ক্লাস 12-এ কভার করবো। সো আপনারা যেটা দেখছেন যে মোটামুটি কিন্তু আমাদের কন্টেন্টটা মানে মোটামুটি যেগুলো পড়াচ্ছি সেগুলো কিন্তু আমরা আগেই সব কভার করেছি। কিছু জায়গায় কিছু ক্লাসে 1-2টা কন্টেন্ট হয়তো আপনার থাকতে পারে যেটা হয়তো আপনার কাছে নতুন লাগতে পারে। এছাড়া কিন্তু মোস্ট অফ দ্য কন্টেন্ট ইজ fairly something that we solved back in our previous classes, right? So এখন মানে আমরা যদি ফার্স্ট লেকচারে ঢুকে যাই, ফার্স্ট কন্টেন্টটাই যদি আমরা দেখি, ফার্স্টের দিকে আমরা কিছু থিওরিটিক্যাল জিনিসপত্র পড়বো, তারপর হয়তো 1-2টা ম্যাথ আসতে পারে এদিক সেদিক যেটা আমরা হয়তো সলভ করব, বাট এছাড়া কিন্তু ফার্স্ট ক্লাসটা আমাদের কয়েকটা ক্লাস আমাদের মেইনলি থিওরিটিক্যাল থাকবে আর কি। সো এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা লেখা যে ইন দ্য নাম্বার লাইন দ্য মোর ইউ মুভ টু দ্য রাইট দ্য গ্রেটার দ্য ভ্যালু অফ দি নাম্বারস। সো এখানে আপনাদের নাম্বার লাইনটা কি বোঝাচ্ছে,
নাম্বার লাইনে আমরা যেটা মিন করছি সেটা হচ্ছে যে আমাদের যে ভ্যালুগুলো ইনক্রিজ করতেছে, দ্য মোর উই মুভ টু দ্য রাইট আমাদের ভ্যালুসগুলো ইনক্রিজ করতেছে। যেমন আপনাদের -3, -2, -1, 0, 1, 2, 3, 4 এভাবে করে করে কিন্তু আমাদের ভ্যালুস অফ ইনক্রিজ করতেছে। সো ফার্স্ট পয়েন্টে কিন্তু সেটাই বোঝাচ্ছে যে ইন দি নাম্বার লাইন দ্য মোর ইউ মুভ টু দি রাইট দ্য গ্রেটার দ্য ভ্যালু অফ দ্য নাম্বার। আপনার নাম্বার লাইনে যত আপনি রাইটে মুভ করতেছেন আপনার ভ্যালুটা তত বেশি বাড়তেছে আর কি। পরে যেটা দেখি সেটা হচ্ছে রিয়েল নাম্বারস আর দ্য নাম্বারস দ্যাট ইনক্লুড অল নাম্বারস এক্সেপ্ট ইমাজিনারি নাম্বারস। সো রিয়েল নাম্বারসের মধ্যে কিন্তু মোটামুটি সব নাম্বারসই পড়তেছে এক্সেপ্ট দ্য ইমাজিনারি নাম্বারস। সো ইমাজিনারি নাম্বারস কি, সেটা হচ্ছে যেখানে আমাদের আই চলে আসে, রাইট? আমরা জানি যে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। সো যেখানে আমাদের আই চলে আসতেছে সেই ভ্যালুগুলো কিন্তু আমাদের ইমাজিনারি নাম্বারস হয়, অ্যান্ড ওইগুলোকে আমরা রিয়েল নাম্বারসের বাইরে রাখতেছি, ওগুলো আমরা নন রিয়েল নাম্বার বলতেছি, রাইট? সো এটা কীরকম হতে পারে, এরকম হতে পারে যে স্কোয়ার রুটের ভিতর যখন কোনো নেগেটিভ থাকে, আমরা জানি যে স্কোয়ার রুটের ভিতর যখন কোনো নেগেটিভ থাকে এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো রিয়েল নাম্বার হইতে পারে না, বিকজ ইট ডাজ নট হ্যাভ অ্যান এক্স্যাক্ট ভ্যালু, রাইট? সো তখন আমরা এটাকে আমরা ইমাজিনারি নাম্বারসের ভিতরে ফেলে দিই, আমরা আয়ের আন্ডারে রেখে দিই। সো এই টাইপের নাম্বারস ছাড়া কিন্তু বাকি সব নাম্বারসই আপনার যদি খেয়াল করেন আপনাদের ইন্টিজার্স, নেগেটিভ নাম্বারস, ফ্র্যাকশনস, ডেসিমালস সব নাম্বারই হচ্ছে আমাদের রিয়েল নাম্বারসের আন্ডারে পড়তেছে। আর এরপর থার্ড যে পয়েন্টটা সেটা বলছে যে ইন্টিজার্স আর দি নাম্বারস দ্যাট হ্যাভ নো ফ্র্যাকশনস ওর ডেসিমালস। সো ইন্টিজার হচ্ছে আমাদের হোল নাম্বার বোঝাচ্ছে, এটা আপনাদের নেগেটিভও হতে পারে আবার পজিটিভও হতে পারে। আপনার -10, -9 এগুলোও আপনার ইন্টিজার, আপনার 1, 2, 3, 4 পজিটিভ নাম্বার এগুলোও আপনার ইন্টিজার। সো বেসিক্যালি হোল নাম্বার যেগুলো আপনার হচ্ছে মনে করো 1.2 এটা হচ্ছে আপনার ডেসিমাল। সো এটা কিন্তু আপনাদের ইয়ের মধ্যে পড়ছে না, হোল নাম্বারের মধ্যে পড়ছে না, সো এটা আপনার ইন্টিজারের মধ্যে পড়ছে না আর কি। সো এটাই বোঝাচ্ছে। সো এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দ্য ন্যাচারাল নাম্বারস আর দ্য হোল নাম্বারস ইউজ ফর কাউন্টিং অ্যান্ড ইট স্টার্টস ফ্রম 1। সো ন্যাচারাল নাম্বারস কী বোঝাচ্ছে, এই হচ্ছে সেই নাম্বারগুলো যেগুলো আমরা কাউন্টিংয়ের জন্য ইউজ করছি। যেমন আপনারা কিন্তু কখনো দেখবেন না যে আমরা কোনো নেগেটিভ নাম্বার কাউন্টিংয়ের জন্য ইউজ করছি, আমরা অলওয়েজ কাউন্ট করি হচ্ছে 1, 2, 3, 4 এভাবেই কিন্তু। সো ন্যাচারাল নাম্বার সেটাই বোঝাচ্ছে, এক্সক্লুডিং 0 অ্যান্ড দি নেগেটিভ নাম্বারস। পরের পয়েন্টটা যদি দেখি সেটা হচ্ছে মিক্স নাম্বার কনসিস্ট অফ দ্য সাম অফ আ হোল নাম্বার অ্যান্ড আ ফ্র্যাকশন। সো একটা ফ্র্যাকশন অ্যান্ড একটা হোল নাম্বার এই দুইটা যখন আমরা সাম করি তখনই কিন্তু আমাদের মিক্স নাম্বার হচ্ছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 1 + ½ 1.5, রাইট? সো এগুলোকে আমরা মিক্স নাম্বার বলতেছি আর কি। আচ্ছা, সো এনি নাম্বার ডিভাইডেড বাই 0 বিকামস আনডিফাইন্ড ওর বিকামস ইনফিনিটি। সো ফ্র্যাকশন ক্যানট হ্যাভ 0 অ্যাজ আ ডিনোমিনেটর। সো এটা কি মিন করছে যে আমরা যে কোনো একটা নাম্বার যখন আমরা নিচে হচ্ছে 0 দিয়ে ডিভাইড করতেছি সেই নাম্বারটা কিন্তু আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। সো সেই নাম্বারটা কিন্তু আমরা 0 দিয়ে কোনো নাম্বার কিন্তু ডিভাইড হয় না। সো এটা এক্স্যাক্টলি কতটুকু হবে এটা আমরা জানি না। সো দ্যাটস ওয়াই ইট বিকামস ইনফিনিটি ওর আনডিফাইন্ড। সো নিচে যখন কখনো 0 থাকে সেই ভ্যালু কিন্তু আমরা নিতে পারি না, ডিনোমিনেটরে কখনো 0 যদি থাকে সেটার ভ্যালু আমরা নিতে পারি না, উই হ্যাভ টু এক্সক্লুড দ্যাট ভ্যালু। সো এরপর বলতেছে কনসিকিউটিভ ইন্টিজার্স আর দ্য ইন্টিজার্স দ্যাট ফলো ইচ আদার ইন অর্ডার অ্যান্ড হ্যাভ আ সার্টেন ডিফারেন্স বিটুইন দ্যাম। সো কনসিকিউটিভ ইন্টিজার্স এটাই বোঝাচ্ছে যে একটা নাম্বারের ঠিক পরের নাম্বারটি কি। যেমন 1-এর কনসিকিউটিভ ইন্টিজার্স হচ্ছে 2, রাইট? কারণ 1-এর পরে 2 আসতেছে। তারপর আপনার -3-এর কনসিকিউটিভ ইন্টিজার হচ্ছে -2। সেটা হচ্ছে আমরা যদি নাম্বার লাইনটাতে রেফার ব্যাক করি যে নাম্বার লাইনে আপনার রাইটের ঠিক যে নাম্বারটা থাকতেছে সেটাই হচ্ছে আপনার কনসিকিউটিভ ইন্টিজার। এরপর বলতেছে স্কোয়ার রুট অফ আ নেগেটিভ নাম্বার ক্যান নট বি আ রিয়েল নাম্বার, ইট বিকামস অ্যান ইমাজিনারি নাম্বার। সো আমরা রিয়েল নাম্বারস যেগুলো হবে না, যেটা একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম যে স্কোয়ার রুট -36। সো সেরকম নাম্বারই যখন আপনার স্কোয়ার রুটের ভিতরে আপনার যখন নেগেটিভ একটা ভ্যালু থাকে এই নেগেটিভ সাইনটার জন্য কিন্তু আপনার এটা হচ্ছে রিয়েল নাম্বার হইতে পারে না, অ্যান্ড ইট বিকামস অ্যান ইমাজিনারি নাম্বার। সো সেই পয়েন্টটা এখানে আবার কভার করা হয়েছে। এবার বলছে দ্য গ্রেটার দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ আ নেগেটিভ নাম্বার দ্য স্মলার ইট অ্যাকচুয়ালি ইজ। সো এটাই বোঝাচ্ছে যে মনে করেন আমাদের 13 ইজ গ্রেটার দ্যান 10, তাই না? কিন্তু ডাজ দ্যাট মিন যে আপনার -13 ইজ গ্রেটার দ্যান -10? জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি উল্টা। এটা যদিও ইজ ট্রু বিকজ আমরা জানি যে 13 ইজ গ্রেটার দ্যান 10, বাট আপনার -13 কিন্তু ইজ নট গ্রেটার দ্যান -10। আপনার অ্যাকচুয়ালি আপনার অ্যাবসলিউট ভ্যালুটা, নেগেটিভ নাম্বার অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে আপনার যত বড় তত অ্যাকচুয়ালি আপনার ওইটার ভ্যালু ইজ কম, তাই না? সো আপনার -13 ইজ স্মলার দ্যান -10। সো নেগেটিভ নাম্বারের জন্য আমাদের পজিটিভ নাম্বার যেটা হয় সেটা উল্টাটা হচ্ছে আমাদের নেগেটিভ নাম্বার। এরপরে যে পয়েন্টটা সেটা বলছে যে স্কোয়ারিং অফ এনি ফ্র্যাকশন বিটুইন 0 and 1 রেজাল্টস ইন আ স্মলার নাম্বার। সো আমরা যে কোনো একটা নাম্বার নেই, সেটা যদি আমরা স্কোয়ার করি, সাপোজ ইভেন 2 করি, 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, তাই না? 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। সো আমরা এখানে কী খেয়াল করছি, যে নাম্বারটা আমরা স্কোয়ার করতেছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালুতে ইনক্রিজ করতেছে আফটার স্কোয়ারিং।
2টা স্কোয়ার করলে 4 হয়ে যাচ্ছে, 3টা স্কোয়ার করলে 9 হয়ে যাচ্ছে। বাট 0 থেকে 1-এর মাঝখানে যে কোনো একটা ভ্যালু নিয়ে যদি আমরা স্কোয়ার করি তখন কিন্তু সেটা অ্যাকচুয়ালি ইট বিকাম স্মলার। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, যে আমরা যদি 0 থেকে 1-এর মধ্যে হাফ নিই, এটা যদি আমরা স্কোয়ার করি তখন কিন্তু এটা ভ্যালু হয়ে যাচ্ছে 1/4, রাইট? সো হাফ আমরা জানি হচ্ছে 0.5 অ্যান্ড 1/4 আমরা জানি হচ্ছে 0.25। সো অলদো 0 থেকে 1-এর মাঝখানের বাইরের যে নাম্বারগুলো সেগুলো কিন্তু আমরা স্কোয়ার করলে বড় হয়ে যাচ্ছে, বাট 0 থেকে 1-এর মাঝখানে যে কোনো ফ্র্যাকশন বা ডেসিমাল নিয়ে আমরা যদি স্কোয়ার করি সেটা কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল যে ভ্যালুটা ছিল সেটা থেকে ছোট হয়ে যাচ্ছে। যেমন এটার ভ্যালু হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.25। সো 0 থেকে 1-এর মাঝখানে কোনো একটা ফ্র্যাকশন বা ডেসিমালকে যদি আমরা স্কোয়ার করি তখন কিন্তু অ্যাকচুয়ালি উল্টাটা হচ্ছে, সেটা ভ্যালু ছোট হয়ে যাচ্ছে। এরপর বলছে যে এনি নাম্বার স্কোয়ার্ড অর রেজ টু অ্যান ইভেন পাওয়ার উইল অলওয়েজ বি পজিটিভ। আচ্ছা, সো এখানে আমরা যেই ভ্যালুটা, আমাদের যে পাওয়ারটা যদি হচ্ছে আমাদের ইভেন হয়, এনি নাম্বার, আপনার পজিটিভ নাম্বারও হতে পারে, আপনার নেগেটিভ নাম্বারও হতে পারে, রাইট? যেমন আমরা যদি 3 করি, রাইট, 3 স্কোয়ার, এটা আপনার 9 হবে। আমরা যদি -3 করি, তাই না, দুইটাই কিন্তু আমাদের 9 আসতেছে, বেসিক্যালি দুইটাই আমাদের পজিটিভ ভ্যালু আসতেছে, রাইট? সো যে কোনো একটা ভ্যালু আপনার পজিটিভ হোক বা আপনার নেগেটিভ হোক, ওইটাকে যদি আমরা স্কোয়ার করি অথবা কোনো ইভেন পাওয়ারে করি, মনে করি এটা যদি 2-এর বদলে যদি আমরা এখানে অন্য কোনো ভ্যালু দিই সাচ এজ 4, রাইট, তখনও কিন্তু আপনার ইয়েটা ডিফারেন্ট আসবে, তাই না? তখন কিন্তু আপনার এটা পজিটিভ আসতেছে। সো এটাই বোঝাচ্ছে যে আমাদের যদি পাওয়ারটা যদি ইভেন থাকে তখন আমাদের ভিতরে আমাদের হচ্ছে পজিটিভ থাকুক আর নেগেটিভ থাকুক, ইদার ওয়ে কিন্তু আমাদের টোটাল ভ্যালুটা ইজ পজিটিভ। আচ্ছা, এরপর বলছে যে আ প্রাইম নাম্বার ইজ এন ইন্টিজার দ্যাট হ্যাজ এক্স্যাক্টলি 2 ইউনিক পজিটিভ ফ্যাক্টরস। সো প্রাইম নাম্বার হচ্ছে আমাদের দুইটা ফ্যাক্টর থাকে, একটা হচ্ছে যে 1 অ্যান্ড ইটসেলফ। সো এখানে আমরা যদি নেক্সট পয়েন্টটাই দেখি যে 1 ইজ নট কনসিডার্ড অ্যাজ আ প্রাইম নাম্বার, ইট হ্যাজ অনলি one factor which is 1. So usually prime number দিয়ে যেটা হয়, it has to have 2 factors, 1 and itself. কিন্তু 1-এর তো ফ্যাক্টর একটাই, which is 1 itself. সো এই জন্য কিন্তু আমাদের 1-কে আমরা প্রাইম নাম্বার হিসাবে কাউন্ট করি না। অ্যান্ড নেক্সট পয়েন্টটা যদি দেখি প্রাইম নাম্বারের কন্টিনিউয়েশন, সে হচ্ছে there is no even number other than 2 which can be a prime. So 2 is the only even prime number. সো আমরা যেই সব আমাদের ইভেন নাম্বার আছে সবগুলোর মধ্যে কিন্তু 2 ইজ দ্য অনলি ওয়ান যেটা আপনার ইভেন অ্যান্ড অলসো প্রাইম। কেন? বিকজ 2 হ্যাজ 2 ফ্যাক্টরস, তাই না? সেটা হচ্ছে 1 অ্যান্ড 2, 1 অ্যান্ড ইটসেলফ। সো 2 ছাড়া আপনার যতগুলো আপনার ইভেন নাম্বার আছে সবগুলোর কিন্তু আপনার 2, মানে ইভেন আপনার যদি 4ও দেখি, দ্য স্মলেস্ট নাম্বার, সেটাও কিন্তু আপনাদের 1 হচ্ছে ফ্যাক্টর, 2 হচ্ছে ফ্যাক্টর, 4 হচ্ছে ফ্যাক্টর। সো বাকি সব ইভেন নাম্বারে কিন্তু আপনার 2 আপনার ফ্যাক্টর হয়ে যাচ্ছে। সো এই কারণে কিন্তু অন্য কোনো ইভেন নাম্বার 2 ছাড়া কিন্তু আপনার প্রাইম নাম্বার হইতে পারতেছে না, বাট একমাত্র 2ই হচ্ছে আপনার প্রাইম নাম্বার, কারণ এটার দুইটা ফ্যাক্টর 1 অ্যান্ড ইটসেলফ। সো পরের পয়েন্টটা যদি আমরা দেখি যে এনি ইন্টিজার গ্রেটার দেন 1 ইজ আ প্রাইম নাম্বার ওর ক্যান বি রিটেন অ্যাজ আ প্রোডাক্ট অফ ইটস প্রাইমস, রাইট? যেমন আমরা নিচে যদি এক্সাম্পলটা দেখি আমাদের 50, রাইট? সো 50 ইজ নট আ প্রাইম নাম্বার, বাট ইট ক্যান বি রিটেন অ্যাজ আ প্রোডাক্ট অফ দ্য প্রাইম নাম্বারস, তাই না? আমাদের প্রাইম নাম্বার হয়তো 50 না, কারণ 50 অনেক ফ্যাক্টরসই আছে, সাপোজ 1, 2, 5, 10, তাই না? অনেক কিছু দিয়ে 50 ডিভিজিবল, বাট এটাকে আমরা প্রোডাক্ট অফ ইটস প্রাইম নাম্বারস হিসাবে লিখতে পারি। কিভাবে? তাই না? সো ইভেন দো 50 itself is not a prime number, আমরা এটাকে অ্যাজ আ প্রোডাক্ট অফ দ্য প্রাইম নাম্বারস লিখতে পারি। এখানে যদি আমরা দেখি যে 50 যে নাম্বার দিয়ে আমরা এখানে লিখেছি এগুলো কিন্তু সবই হচ্ছে প্রাইম নাম্বার। 2 is a prime number and 5 is also a prime number, right? So even though 50 itself is not a prime number, আমরা কিন্তু 50টাকে as a product of the prime numbers লিখতে পারতেছি। আচ্ছা, সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড এই যে সিরিজটা এখানে দিয়েছি 4 4 2 2 3 2 2 3 2 1,
এটা কিন্তু আপনাদের সবার মুখস্থ করে রাখতে হবে। কেন মুখস্থ করে রাখতে হবে? কারণ এরকম টাইপের ম্যাথ আইবিএ অ্যাডমিশন এক্সামে অনেকেই আসে। সো যেটা হয় সেটা মিন করছে সেটা হচ্ছে দেয়ার আর 25 প্রাইম নাম্বারস বিটুইন 1 and 100। সো আপনার 1 থেকে 10 এর মাঝখানে হচ্ছে আপনার 4টা প্রাইম নাম্বার। তারপর আপনার 11 থেকে 20 এর মাঝখানে আরও 4টা প্রাইম নাম্বার। আপনার 21 থেকে 30 এর মাঝখানে আরও 2টা প্রাইম নাম্বার। আচ্ছা, সো আমরা যদি দেখতে পাই এই সিরিজটা 4 4 2 2 3 2 2 3 2 1। সো এটাই বোঝাচ্ছে যে আমাদের 1 থেকে 10 এর মাঝখানে আমাদের 4টা প্রাইম নাম্বার, 11 থেকে 20 এর মাঝখানে আরও 4টা, 21 থেকে 30 এর মাঝখানে 2টা, 31 থেকে 40 এর মাঝখানে 2টা, অ্যান্ড ইট কন্টিনিউস, রাইট? সো এটা কীরকম টাইপ অফ ম্যাথ আসতে পারে? এরকম হয়তো আপনাকে বলতে পারে যে 35 থেকে 70-র মধ্যে কয়টা প্রাইম নাম্বার। সো তখন আপনারা বলতে পারেন ইনস্টেড অফ একটা একটা করে ক্যালকুলেট করা, আপনি তখন দেখতে পাচ্ছেন যে 41 থেকে 50-র মধ্যে 3টা, 51 থেকে 60-র মধ্যে 2টা, 61 থেকে 70-র মধ্যে 2টা। তার মানে এখানে আপনার 7টা প্রাইম নাম্বার হয়ে গেল। আর যেটা হচ্ছে 35 থেকে বলছিল যেহেতু, সো আপনি যখন দেখবেন যে এই 2টা প্রাইম নাম্বার, এটা কই, এটা 35 থেকে 40-র মধ্যে কয়টা প্রাইম নাম্বার থাকে, যদি একটা হয় তখন এটা অ্যাড করে দিবেন আর কি সাথে। সো জিনিসটা অনেকটা এরকম। অ্যান্ড এই যে সিরিজটা দিয়ে দিয়েছি 4 4 2 2 3 2 2 3 2 1, এটা আপনার এই জন্যই মেমোরাইজ করতে হবে যাতে আপনার এরকম যখন কিছু ম্যাথ আসে তখন আপনার খুবই ফাস্ট, আপনি উইথাউট মানে অনেক ওয়ার্কআউট না করে আপনি খুবই ইজিলি এটা সলভ করে ফেলতে পারবেন। আচ্ছা, সো পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে দ্য প্রোডাক্ট অফ এন ইভেন নাম্বার অফ নেগেটিভ নাম্বার ইজ অলওয়েজ পজিটিভ। আচ্ছা, সো আমরা যদি এখানে দেখি এটা অনেকটা ওই যে ইভেন রেজ টু এন ইভেন স্কোয়ার ওর এন ইভেন পাওয়ার, ওইটার সাথে অনেকটাই সিমিলার আর কি, অনেকটা সেমই বলা যায়। সো এখানে যেটা বলছে যে প্রোডাক্ট অফ এন ইভেন নাম্বার অফ নেগেটিভ নাম্বার ইজ অলওয়েজ পজিটিভ। সো আমরা যদি দেখি যেগুলো সব নেগেটিভ নাম্বার, কিন্তু এখানে কয়টা নেগেটিভ নাম্বার? 1টা 2টা 3টা 4টা। সো 4টা কিন্তু আমাদের হচ্ছে ইভেন। সো ইভেন নাম্বার অফ নেগেটিভ নাম্বারস যখন আমরা মাল্টিপ্লাই করি তখন কিন্তু সেটা আমাদের পজিটিভ আসতেছে, রাইট? কিন্তু আমরা যদি অড নাম্বার করতাম, সাপোজ আমরা যদি -4টা না নিতাম, -3 ইন্টু -5 ইন্টু -2, তখন কিন্তু আমাদের ভ্যালুটা নেগেটিভ আসতো। আবার যদি আমরা -2ও বাদ দিয়ে দিতাম, খালি -3 আর -5 মাল্টিপ্লাই করতাম, তখন কিন্তু আবার পজিটিভ আসতো। সো এটাই বোঝাচ্ছে যে আপনি যখন ইভেন নাম্বার অফ নেগেটিভ নাম্বারস মাল্টিপ্লাই করতেছেন তখন আপনার ভ্যালু হচ্ছে পজিটিভ। আপনি যখন অড নাম্বার অফ নেগেটিভ নাম্বার মাল্টিপ্লাই করছেন তখন আপনার ভ্যালু আসবে হচ্ছে নেগেটিভ। সো সেটাই আমরা নেক্সট যে পয়েন্টটা সেটা দেখতে পাচ্ছি, দ্য প্রোডাক্ট অফ অড নাম্বারস অফ নেগেটিভ নাম্বারস ইজ অলওয়েজ নেগেটিভ। যেমন এখানে আপনার 3টা নাম্বার আছে, 3টা নাম্বার যখন মাল্টিপ্লাই করতেছি তখন কিন্তু এটার ভ্যালু হচ্ছে আমাদের নেগেটিভ আসতেছে। সো এই জিনিসটাই। এরপরের যে পয়েন্টটা সেটা বলতেছে, if an expression has more than one set of parentheses, the inner parenthesis must be removed first before carrying on with the calculations. সো এখানে প্যারেন্থেসিস যেটা মিন করছে সেটা হচ্ছে ব্র্যাকেটস, যে আমরা ম্যাথ করার সময় অনেক সময় ব্র্যাকেটসের ফেস করি। সো তখন যেটা করতে হবে আমাদের হচ্ছে আগে ব্র্যাকেটগুলো সলভ করে নিতে হবে, দেন উই মুভ অন টু দি আদার ক্যালকুলেশন। আমরা যদি ব্র্যাকেট সলভ না করে আগে ব্র্যাকেটের বাইরে থেকে সলভ করি বা ব্র্যাকেটের নাম্বারগুলো নিয়ে আমরা অন্যদিকে সলভ করা শুরু করি তখন কিন্তু আমাদের ম্যাথটা ভুল হবে। সো আগে ব্র্যাকেটের ভিতরে সলভ করে দেন উই মুভ ফরওয়ার্ড। সো এই পয়েন্টটা সেটাই মিন করতেছে। এরপর আমরা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল কিছু ম্যাথ দেখি। যে if two quantities are directly proportional in an equation, then when one of the quantity increases, the other quantity also increases. আচ্ছা, সো আমরা যদি ইকুয়েশন দেখি y is equal to kx, এখানে kটা কিন্তু হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এটার ভ্যালু সেম থাকে, অ্যান্ড y অ্যান্ড x যেটা এই দুইটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলস। সো এগুলো হচ্ছে ভ্যারি করে নাম্বারগুলো। সো আপনার যখন x এর ভ্যালুটা ইনক্রিজ করতেছে তখন কিন্তু আপনার y এর ভ্যালুটা অটোমেটিকলি ইনক্রিজ করবে, কারণ আপনার kটা তো কনস্ট্যান্ট থাকতেছে, তাই না? সো আপনার x এর ভ্যালু যখন 1 থেকে 2 হচ্ছে তখন আপনার y এর ভ্যালুটাও বাড়তেছে। সো এখানে ওই জিনিসটাই বলতেছে যে these two values are directly proportional .
অ্যান্ড আপনার যখন একটার ভ্যালু যখন বাড়তেছে তখন অন্যটার ভ্যালুও বেড়ে যাচ্ছে। এখন আমরা যদি দেখি ইনভার্সলি প্রপোর্শনাল যেটা, সেটা হচ্ছে উল্টাটা হচ্ছে, যে আপনার একটার ভ্যালু যখন বাড়তেছে তখন অন্যটার ভ্যালু কমে যাচ্ছে। যেমন y is equal to k/x, এখানে আপনার kটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যান্ড এটাকে আমরা বলছি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। সো এখানে কি হচ্ছে, যে এখানে যখন আমাদের y এর ভ্যালুটা বাড়তেছে তখন কিন্তু আমাদের x এর ভ্যালুটা কমে যাচ্ছে। কেন হচ্ছে এটা? কারণ আপনার kটা হচ্ছে কনস্ট্যান্ট, রাইট? সো আমাদের যখন kটা তো কনস্ট্যান্ট রাখতে হবে, সো আমাদের y ইন্টু এক্স ইজ ইকুয়াল টু k। এটা যদি আমরা রিঅ্যারেঞ্জ করি, y ইন্টু এক্স ইজ ইকুয়াল টু k, রাইট? সো আমাদের যখন kটাকে যদি কনস্ট্যান্ট রাখতে হচ্ছে, সো আমাদের যদি x এর ভ্যালুটা আমার যদি কমে যায় তখন y এর ভ্যালুটা বেড়ে যেতে হবে, বিকজ k ক্যান নট চেঞ্জ, k হ্যাজ টু বি কনস্ট্যান্ট, রাইট? সো এখানে কিন্তু সেই জিনিসটাই আমরা বুঝাচ্ছি ডাইরেক্টলি প্রপোর্শনাল অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল দিয়ে। আচ্ছা, সো পয়েন্ট যে সাইডটা, এখানে যদি আমরা দেখি যে an even number is divisible by 2 and an odd number is not divisible by 2. সো এটা হচ্ছে খুবই বেসিক, যে সব ইভেন নাম্বার is divisible by 2, even 2 itself. আর odd number যেগুলো, সেগুলো আপনার 2 দিয়ে divisible না। And even numbers end with the digits 0, 2, 4, 6 or 8, while odd numbers end with the digits 1, 3, 5, 7 or 9, right? সো এটা খুবই ইজি একটা জিনিস, তাও আর কি পড়ে নিলাম। সো এরপর যেটা বলছে সেটা হচ্ছে, ফর এক্সাম্পল দ্য নাম্বার এইটা আর ইভেন নাম্বারস, এই মনে করেন এই 5টা নাম্বার আর ইভেন নাম্বারস, দ্য নাম্বারস এই 31, 47, 89 and 71 আর অড নাম্বারস, রাইট? সো এটা কিছু এক্সাম্পল দিল আর কি, যে ইভেন নাম্বার কীরকম হতে পারে অ্যান্ড অড নাম্বারস কীরকম হতে পারে, রাইট? সো এরপর আমরা যদি কিছু রুলস আরও দেখি, যে ইভেন অড নাম্বার আমরা অ্যাড করলে কি হয়, মাল্টিপ্লাই করলে কি হয়। সো এখানে যদি আমরা দেখি যে ইভেন নাম্বার অ্যাড করতেছি তখন কিন্তু এটা অলওয়েজ ইভেন হচ্ছে, ঠিক আছে? তারপর আমরা ইভেনের সাথে যখন অড অ্যাড করতেছি তখন কিন্তু এটা অড হচ্ছে, তাই না? মনে করেন আপনি 10-এর সাথে 7 অ্যাড করছেন, 17, সো ইটস অ্যান অড নাম্বার, রাইট? আবার যদি আপনি অডের সাথে অড অ্যাড করেন তখন আবার ইভেন হয়ে যায়, সাপোজ 13 + 17, 30, রাইট? সো দুইটা অড নম্বর যখন আমরা অ্যাড করতেছি তখন ওইটা ইভেন আসতেছে আমাদের। এরপরে সাইডটা যদি দেখি, এখানে আমি দেখছি যে ইভেন মাইনাস ইভেন ইভেন হয়ে যাচ্ছে। আমরা কোনো ইভেন নাম্বার থেকে যদি আরেকটা ইভেন নাম্বার মাইনাস করি তখন কিন্তু এটা রেজাল্ট করছে ইন আনাদার ইভেন নাম্বার, রাইট? অ্যান্ড আমরা যদি একটা ইভেন নাম্বার থেকে অড নাম্বার মাইনাস করি তখন এটা রেজাল্ট করছে ইন আনাদার অড নাম্বার। অ্যান্ড আমরা যদি একটা অড নাম্বার থেকে একটা অড নাম্বার মাইনাস করি তখন এটা রেজাল্ট করছে ইন অ্যান ইভেন নাম্বার। সো এই রুলসগুলো একটু মনে যদি রাখতে পারি তাহলে ভালো, বিকজ এগুলো টাইপের ম্যাথ আমাদের মানে একটা ম্যাথই দেখা যায় যে এরকম তিন চারটা ইয়ে করতে হয় আর কি, যে আচ্ছা ইভেন থেকে অড মাইনাস করলে কী হচ্ছে, বা অড থেকে এটা মাইনাস করলে কী হচ্ছে। সো এগুলো হচ্ছে সেই বেসিক স্টেপসগুলো থেকে আমরা শো করতেছি। বাট ইউজুয়ালি দেখা যায় যে এরকম অনেক সময় দেখা যায় যে ট্রায়াল অ্যান্ড এরর করে ম্যাথ সলভ করতে হচ্ছে। সো তখন এরকম 3-4টা অপশন এরকম একটা করে ট্রাই আউট করে দেখতে হচ্ছে। সো তখন কিন্তু এগুলোতে অনেক বেশি টাইম লেগে যায়। সো দ্য মোর উই প্র্যাকটিস দিস, ততই আর কি বেটার করার চান্সেস আমাদের। সো এখন যদি আমরা দেখি যে ইভেন অ্যান্ড অড নাম্বারস মাল্টিপ্লাই করলে বা ইভেন ইন্টু ইভেন বা অড ইন্টু অড করলে কী হয়। সো আমরা যদি দেখি যে ইভেন নাম্বার যখন ইভেনের সাথে মাল্টিপ্লাই করি ইভেন, অ্যান্ড ইভেন যখন আমরা অডের সাথেও মাল্টিপ্লাই করছি তখন হচ্ছে ইভেন। সো আমরা এতটুকু কিন্তু বুঝে নিতে পারি যে তখন দুইটা নাম্বার বা এর বেশিও যদি নাম্বার মাল্টিপ্লাই করা হয় তখন আবার যে কোনো একটা নাম্বার যদি আপনার ইভেন হয়ে থাকে তখন কিন্তু আপনার ওইটা পুরোটা রেজাল্টই ইভেন হয়ে যাচ্ছে। অ্যান্ড অড রেজাল্ট করবে তখনই যখন দুইটা অড নাম্বার বা দুইটা বেশি যদি হয়, সবগুলাই যদি অড নাম্বার হয়, বা আপনার যে কোনো একটা যদি ইভেন নাম্বার হয়ে যায় তখন কিন্তু আপনার পুরোটা রেজাল্টই ইভেন হবে। সো এরপর যদি আমরা ডিভিশনে দেখি যে ইভেন নাম্বার যখন ইভেন দিয়ে ডিভাইড হয় তখন আপনার কিন্তু দুইটাই হতে পারে। এই জিনিসটা অনেকে কনফিউজ করে যে ইভেন নাম্বার ইভেন দিয়ে ডিভাইড হলে ওইটার রেজাল্ট ইভেন হবে, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু একটু ডিফারেন্ট। যে ইভেন নাম্বার যদি ইভেন দিয়ে ডিভাইড করি সেটা অডও হতে পারে ইভেনও হতে পারে, এখানে স্পেসিফিক কিছু নাই। আবার আপনার ইভেন নাম্বার যখন অড নাম্বার দিয়ে ডিভাইড করি তখন আবার সেটা ইভেন হইতেই হবে, তাই না? অ্যান্ড অড নাম্বার যখন আপনার ইভেন দিয়ে ডিভাইড করি তখন কিন্তু নো ইন্টিজার রেজাল্টস, কারণ আপনার কোনো অড নাম্বার কিন্তু কোনো ইভেন নাম্বার দিয়ে ডিভিজিবল হবে না, রাইট? সে পরে যে স্লাইডটা এখানে যদি দেখি যে ইন্টিজার ইজ ডিভিজিবল বাই 2 if the last digit of the number is 0, 2, 4, 6 or 8. সো বেসিক্যালি লাস্ট ডিজিট অফ দ্য নাম্বার যদি 0 বা 2, 4, 6, 8 যদি হয় তখন কিন্তু আমরা এতে বুঝে নিতে পারতেছি যে ওই পুরো নাম্বারটাই হচ্ছে আপনার ইভেন নাম্বার, অ্যান্ড উই নো দ্যাট অল ইভেন নাম্বারস আর ডিভিজিবল বাই 2। সো এখানে সেই পয়েন্টটাই বলতেছে।
এবার বলছে an integer is divisible by 3 if the sum of its digit is divisible by 3. আচ্ছা, সো এখানে জিনিসটা যদি আমরা দেখি, সাপোজ আমাদের নাম্বারটা দিয়ে দিল 62,438. সো এত বড় একটা নাম্বার, এটা কি 3 দিয়ে ডিভিজিবল নাকি? এটা যদি আমরা লং ডিভিশন করি তখন কিন্তু জিনিসটা খুবই টাইম কনজিউমিং অ্যান্ড খুবই ইনএফিশিয়েন্ট হয়ে যাচ্ছে। সো তখন আমরা কি করি, হোয়াট উই ডু ইজ উই অ্যাড দ্য ডিজিটস আর কি। বেসিক্যালি 6 and 2 and 4 and 3 and 8, এই যে 5টা নাম্বার আছে, এই 5টা নাম্বার সাম করবো আমরা। সো আমরা যদি সাম করি, সাম করার পর আমরা দেখি যে এটা হচ্ছে আপনার 23 আসতেছে, রাইট? সো 23 is 23 divisible by 3 or not? না, তাই না? কারণ আমরা জানি 3 into 7 21, 3 into 8 24. সো 23 নাম্বারটা কিন্তু আমরা 3 দিয়ে ডিভিজিবল না। সো বিকজ দ্য সাম অফ দ্য ডিজিটস আর নট ডিভিজিবল বাই 3, আপনার যে এইখানে যে নাম্বারটা, এটাও কিন্তু নট ডিভিজিবল বাই 3। সো এইরকম হচ্ছে কিছু ডিভিজিবিলিটি রুলস আছে আমাদের। সো 3 এর জন্য হচ্ছে এটাই, যে যদি ওই দ্য সাম অফ দ্য ডিজিটস ইফ দে আর নট ডিভিজিবল বাই 3, দেন দ্য নাম্বার ইটসেলফ উইল নট বি ডিভিজিবল বাই 3। সো এরপর যদি আমরা দেখি হচ্ছে 4 এর ক্ষেত্রে, 4 এর ক্ষেত্রে আমরা জিনিসটা একটু ডিফারেন্ট। 4 এর ক্ষেত্রে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে an integer is divisible by 4 if the last two digits of the number is divisible by 4. সো अगेन যদি আমাদেরকে অনেক বড় একটা নাম্বার দিয়ে দেই, রাইট, এন্ড যদি আমাদেরকে বলে এই নাম্বারটা কি is it divisible by 4 or not, সো তখন আমরা কি করি, we take the last two digits of the number 3 and 8 and we see if 38 is divisible by 4 or not. So 38 কি 4 দিয়ে ডিভিজিবল কিনা আমরা যদি চেক করি, 38 is not divisible by 4 because 9 times 4 36, 10 times 4 40, right? So 38 নাম্বারটা কিন্তু it's not divisible by 4. So এখান থেকে আমরা বুঝে নিতে পারছি যে 5238, this number is not divisible by 4. So to recap, what we do is we see if 38 is divisible by 4 or not. If 38 is divisible by 4, then the whole number is divisible by 4. If 38 is not divisible by 4, then the whole number is not divisible by 4. So all it comes down to is the last two digits. শেষের দুইটা ডিজিট যদি ডিভিজিবল হয় তাহলে পুরো নাম্বারটাই ডিভিজিবল। আচ্ছা, সো এখন আরও কিছু যদি নাম্বারসের করে আসি আমরা, যে ডিভিজিবল কি না ওই নাম্বারটা দিয়ে। সো এখন যদি আমরা 5 এর ক্ষেত্রে আসি, যে একটা নাম্বার কি 5 দিয়ে ডিভিজিবল কি ডিভিজিবল না। সো এটা খুবই ইজি, যে 5 হচ্ছে আমরা জানি যে সব নাম্বার যেটা লাস্টে হচ্ছে আপনার 5 অথবা 0 বসতেছে সেগুলোর কিন্তু মাল্টিপল, তাই না? 5 10 15 20 25। সো যেসব নাম্বার লাস্টে 0 বা 5 বসে সেই সব নাম্বারই কিন্তু ডিভিজিবল বাই 5। সো এটা ইজ ফেয়ারলি ইজি অ্যান্ড এটা এতটুকু মনে রাখলেই হবে আর কি। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে an integer is divisible by 6 if it passes the divisibility test for both 2 and 3. আচ্ছা, সো এখন যদি একটা নাম্বার দিয়ে দেয় আমাদেরকে, রাইট, সেই নাম্বারটা দিয়ে দিন অ্যান্ড বলতেছে যে is this divisible by 6 or not. সো 6 একটা নাম্বার 6 দিয়ে ডিভিজিবল হওয়ার জন্য কিন্তু ওই নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল হতে হবে অ্যান্ড 3 দিয়ে ডিভিজিবল হতে পারে। এমন যদি হয় যে খালি 2 দিয়ে ডিভিজিবল বা 3 দিয়ে ডিভিজিবল না, it does not pass the divisibility test for 6. If it's only divisible by 3 but not by 2, তখনও কিন্তু it's not divisible by 6. Only if the number is divisible by both 2 and both 3, তখনই কিন্তু আমাদের নাম্বারটা divisible by 6 হচ্ছে। সো আমরা যদি এই ফার্স্টে দেখি is this divisible by 2 or not, 2 এর divisibility test ছিল যে লাস্টে যদি 0 2 4 6 8 বসে তখনই divisible by 2, or in other words even number যদি হয়, বাট এটা তো even number না, so it's not divisible by 2. এখন 3 দিয়ে ডিভিজিবল কিনা ওইটা চেক করি, যদিও আমরা অলরেডি বুঝে যাচ্ছি যে ইটস নট ডিভিজিবল বাই 6 বিকজ ইটস নট ডিভিজিবল বাই 2, তাও উই চেক। সো চেক করছে 6, এটা হচ্ছে আমাদের 29 আসতেছে, 29। সো 29 যদি আমরা চেক করি, ইজ 29 ডিভিজিবল বাই
3 or not. So যেহেতু এগুলোর সাম হচ্ছে 29 and 29 is also not divisible by 3, right? Because আমরা জানি 3 times 9 is 27, 3 times 10 is 30. So 29 is not a multiple of 3, but 29 is not divisible by 3. সো এখানে যে নাম্বারটা আমরা নিছিলাম খুবই র্যান্ডমলি একটা নাম্বার নিছিলাম অ্যান্ড নেওয়ার পর দেখলাম যে ইটস নট ডিভিজিবল বাই 2, ইটস নট ডিভিজিবল বাই 3, তার মানে ইটস নট ডিভিজিবল বাই 6 আইদার। যদি এই দুইটা যদি টিক হইতো, সাপোজ এটা যদি টিক হইতো, এটা যদি টিক হইতো, তখন ডিভিজিবল বাই 6, রাইট? বাট যেহেতু দিজ আর নট টিক্স, তাই না? সো দিস নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 6। আচ্ছা, এরপরের যে পয়েন্টটা সেটাতে যদি আমরা যাই, সেখানে বলছে যে ইন ইন্টিজার ইজ ডিভিজিবল বাই 8 if the number formed by the last 3 digits is divisible by 8. So since 1000 is divisible by 8, we can ignore all the multiples of 1000. আচ্ছা, সেখানে যে পয়েন্টটা মেক করছে সেটা হচ্ছে যে আমরা 4 এর ক্ষেত্রে দেখছিলাম যে লাস্ট দুইটা নাম্বার বা লাস্ট দুইটা ডিজিট যদি আপনার 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে পুরো নাম্বারটাই 4 দিয়ে ডিভিজিবল। এটার ক্ষেত্রে ইটস এক্স্যাক্টলি দ্য সেম, এক্সেপ্ট যে আপনার লাস্টের 3 নাম্বারস ইনস্টেড অফ 2 নাম্বারস আমরা 3 নাম্বারস চেক করব। সো আমাদেরকে সাপোজ অনেক বড় একটা নাম্বার দিয়ে দিছে, রাইট? সো 1,27,648 is this divisible by 8 or not? সো এখানে আমরা কীভাবে চেক করব? We take the last 3 digits 648 and we check if this is divisible by 8 or not. Right? So আমরা যেটা দেখতেছি যে 648 is divisible by 8, right? So in this case যেহেতু 648 is divisible by 8, তখন কিন্তু আমাদের এই যে পুরো নাম্বারটা 1,27,648 পুরাটাই is also divisible by 8. And এখানে আর যেটা বলছে since 1000 is divisible by 8, we can ignore all the multiples of 1000. So আমরা মনে করেন যদি থাকে যে 1,27,000 এটাই, সো এখন আমাদের লাস্টের তিনটা হচ্ছে 0। সো যেহেতু দিস ইজ 1,27,000 ইজ আ মাল্টিপল অফ 1000, সো আমরা এটা ইগনোর করতে পারি অ্যান্ড বলতে পারি দ্যাট ইয়েস দিস ইজ ডিভিজিবল বাই 8 অ্যাজ ওয়েল, বিকজ অল মাল্টিপলস অফ 1000 আর ডিভিজিবল বাই 8। পরের যে স্লাইডটা সেখানে যদি যাই, বলছে যে ইন্টিজার ইজ ডিভিজিবল বাই 9 ইফ দ্য সাম অফ দ্য ডিজিটস ইজ ডিভিজিবল বাই 9। সো এটা হচ্ছে আপনার সিমিলার, ভেরি সিমিলার টু 3। ইনস্টেড হচ্ছে আমরা সাম করার পর আমরা দেখবো যে দিস ইজ ডিভিজিবল বাই 9 অর নট, তাই না? 3 দিয়ে যদি হয় তখন 3 দিয়ে ডিভিজিবল, 9 দিয়ে যদি হয় দেন 9 দিয়ে ডিভিজিবল। সো এগেন যদি আমরা নাম্বার নিই একটা, তাই না? সো 1,275 নিলাম। সো আমরা এখানে কি করব? এটা সাম করব। সাম করার পর আমরা দেখবো এটা আসছে 15, রাইট? সো 15 এই নাম্বারটা যদি 9 দিয়ে ডিভিজিবল হয় তখন 1,275 নাম্বারটাও 9 দিয়ে ডিভিজিবল। আর যদি 15 is not divisible by 9, তখন 1,275 is also not divisible by 9. So 15 is not divisible by 9 because 9 times 1 is 9, 9 times 2 is 18. So এখানে আমরা বলে দিতে পারি যে 1,275 is not divisible by 9. Right? It's fairly easy. 3 and 9 এর কেসটা খুবই সিমিলার, 4 and 8 এর কেসটাও খুবই সিমিলার। আচ্ছা, স্যার পরে যেটা আসি সেটা হচ্ছে একটু ডিফারেন্ট অ্যান্ড এটা হচ্ছে প্রবাবলি কমপ্লিটলি নিউ। কেউ হয়তো আগে করে থাকতে পারো, বাট করে থাকলেও ইটস ভেরি রেয়ার অ্যান্ড এটা মানে খুবই রেয়ার একটা জিনিস, এটা মানে নতুন পড়তেছি আমরা এখানে। সো এটা যেটা হয় সেটা হচ্ছে an integer is divisible by 11 if the sum of the odd place digits from the right minus the sum of the even place digits from the right is either 0 or a multiple of 11. আচ্ছা, সেটা অনেক কনফিউজিং লাগতে পারে। সো এই একটা এক্সাম্পল যদি আমরা দেখি, রাইট? সো আমরা এই নাম্বারটা নিলাম, রাইট? 1,27,451। এখন আমরা এটা চেক করবো whether this is divisible by 11 or not. So again, if you go back to the definition, sum of the odd place digits from the right. So number right এ যায়,
sum of the odd place digits from the right, right? So এটা হচ্ছে আমাদের first odd place digits, not যে 1 is a odd number, 5 is a odd number, 4 is a ওইরকম না, odd place digits. So এটা second, এটা third, এটা fourth, এটা fifth, and এটা sixth, right? So again, odd place digits কোনটা? 1, 3 and 5, right? And even place হচ্ছে আমাদের 2, 4 and 6. So sum of the odd place digits. So odd place digits এর যদি আমরা ফার্স্টটা নেই, ফার্স্ট প্লেস digits কোনটা? 1. So আমরা 1 নিব, এটা সাম করব আমরা। ফার্স্ট প্লেস, থার্ড প্লেস আর ফিফথ প্লেসে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো আমরা সাম করব, রাইট? থার্ড প্লেসে আছে হচ্ছে আমাদের 4 and ফিফথ প্লেসে আছে হচ্ছে আমাদের 2. So the sum of the odd place digits from the right minus the sum of the even place digits from the right. From the right, even place. Basically যেগুলো আমরা odd place এর সময় নেই ওইগুলো এখন even place এ যেহেতু either because any place is either odd or even, right? So second, fourth and sixth টা নিচ্ছি আমরা এখন। So second এর আন্ডারে আমরা দেখি 5, fourth এর আন্ডারে দেখি আমরা 7 and sixth এর আন্ডারে আমরা দেখি হচ্ছে 1, right? So আমরা যদি এটা মাইনাস করি, এটা হচ্ছে আমাদের 7 মাইনাস হচ্ছে আমাদের 13, তাই না, is equal to -6. সো এখন আমরা এটা করার পর আমরা দেখবো যে আচ্ছা এটা তো একটা আসলো, -6 একটা ভ্যালু আসলো। সো আমরা এখন দেখতে হবে যে if this is divisible by or not, 11 or not. সো তখন জিনিসটা কি হবে যে is either 0 or a multiple of 11, তাই না? সো মনে হচ্ছে মানে 0 হইতে হবে, এটা রেজাল্টটা যদি 0 হয়, অথবা if this is the result is a multiple of 11 times 1 11, 22, 33, 44 এর 55 এরকম যদি হয়, or even a negative ইয়েও যদি হয় যে -11, -22 এরকম কিছু একটা, তখন কিন্তু জিনিসটা হচ্ছে আমাদের is divisible by 11 as it is divisible by 11 আর কি। সো এটা যেহেতু আমাদের -6 আসতেছে and -6 is not a multiple of 11, in that case কিন্তু আমরা বলে দিতে পারি যে as this is not a multiple of 11, তখন কিন্তু এই জিনিসটা this number 1,27,451 is not divisible by 11, right? So this might seem a bit confusing at first, but আমরা যত প্র্যাকটিস করব তত আর কি বুঝবো জিনিসটা। আচ্ছা, সো এখন আমরা আরেকটা ম্যাথ করব, ভেরি সিমিলার। সেই ম্যাথে আমরা যেটা করব, we will have to check whether this number is divisible by 11 or not. সো আমরা নাম্বারটা আগে লিখে নিই, রাইট? আমি ইচ্ছা করে একটু স্পেস নিচ্ছি যাতে যেহেতু অনেক কিছু লিখবো তাই আর কি জিনিসটা। সো এখানে হচ্ছে ফার্স্ট প্লেস, তারপর আমাদের সেকেন্ড, তাই না, থার্ড, ফোর্থ, ফিফথ। সো সাম অফ দ্য অড প্লেস ডিজিটস ফ্রম দ্য রাইট। সো আমরা যেটা নিব, এটা নিব, এটা নিব, এটা নিব, রাইট? অ্যাড করব। সো ফার্স্ট প্লেসে আমাদের 6, থার্ড প্লেসে আমাদের 4, ফিফথ প্লেসে আমাদের 2 অ্যাড করবো, অ্যান্ড দেন আমরা মাইনাস করবো কোনগুলো? উইল মাইনাস দ্য ইভেন প্লেস। মনে করো সেকেন্ড আন্ডার 7, ফোর্থ আন্ডার 3, সো 7 আর 3, রাইট? সো জিনিসটা আমাদের আসতেছে কত? 6 + 4 + 2 হচ্ছে আমাদের 12 - 10, সো 2 আসতেছে জিনিসটা। সো অ্যাগেন যেহেতু এটা অ্যান্সার আসছে 2, সো ইন দ্যাট কেস এটা যেহেতু ইজ নট 0 or a multiple of 11, ইন দ্যাট কেস কিন্তু আমরা বলে দিতে পারি যে this number 23,476 is not divisible by 11. আচ্ছা, সো এখন আমরা যদি কিছু ম্যাথ সলভ করি আর কি, যে এতক্ষণ যে রুলসগুলো পড়ছি আমরা, ডিভিজিবিলিটি রুলস, সেই রুলস রিলেটেড কিছু ম্যাথ আর কি। অ্যান্ড এই টাইপের ম্যাথই কিন্তু আমরা মোস্ট অফ দ্য টাইম দেখি যে IBA BBA অ্যাডমিশন এক্সামসে আসে অর ইন আদার অ্যান্ড অ্যাপটিটিউড এক্সামস আর কি। সো এখন যদি আমাদেরকে বলে উইচ অফ দিস নাম্বারস ইজ ডিভিজিবল বাই 4, রাইট? সো আমরা এখানে কি করতে হবে, আমাদেরকে 4টা নাম্বার দিয়ে দিছে অ্যান্ড একটা অপশন হচ্ছে নান অফ দিস। সো হোয়াট উই হ্যাভ টু ডু ইজ we have to check one by one whether they are divisible by 4 or not, right? So basically এই মেথডটাকে বলা হচ্ছে ট্রায়াল এন্ড এরর, যে আমরা একটা নেই, ট্রায়াল করি, যদি হয় তাহলে তো হয়ে গেল, আর না হলে বাদ। সো 162 আমাদের। সো এটা যদি আমরা দেখি, আমরা যদি রিক্যাপ করি বা রিকল করা ট্রাই করি যে 4 এর যে ডিভিজিবিলিটি কিনা, রুলটা কী ছিল? 4 এর ডিভিজিবিলিটি রুল এইটাই ছিল যে লাস্টের দুইটা নাম্বার বা দুইটা ডিজিট যদি 4 দিয়ে ডিভিজিবল, পুরো নাম্বারটাই 4 দিয়ে ডিভিজিবল। So we will check if 62 is divisible by 4 or not.
আমরা যদি এটা চেক করি আমরা দেখি যে ইটস নট ডিভিজিবল বিকজ 15 times 4 is 60 and then 64 68 এইভাবে যায় সো 62 কিন্তু is not divisible by 4 so in that case কিন্তু আমরা we can rule this out পরের অপশনটা নেই 233 সো আমরা জানি যে 4 এর এটা আমরা এভাবে রুল আউট করে দিতে পারি আমরা if you just check with 33 আর কি এভাবে রুল আউট করে দিতে পারি যে ইটস an odd number and 4 এর যত মাল্টিপলই হয় 4 8 12 16 20 সবই কিন্তু ইভেন নাম্বার হচ্ছে রাইট সো 33 পড়বে না আর কি সো এটাও বাদ এরপর নাম্বারটা নিব আমরা সেটা হচ্ছে 324 আচ্ছা সো এখানে যদি আমরা 24 চেক করি we see that yes 24 is divisible by 4 ঠিক আছে because 4 times 6 is 24 so 324 যে this is divisible by 4 সো অলদো আমরা এখানে আমাদেরকে যেহেতু বলছে which of these numbers is divisible by 4 রাইট যে কোনো একটা অ্যান্সার অপশন হইতে পারে রাইট মাল্টিপল অ্যান্সার অপশন তো হইতে পারে না সো এখানে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গেছি সি তাও যদি আমরা ইফ ইউ ওয়ান্ট টু বি শিওর উই ক্যান চেক দিস আউট বাট এক্সামসে যদি তোমরা এরকম ক্লিয়ার কাট অ্যান্সার পেয়ে যাও তখন ইটস বেটার নট টু ট্রাই আউট উইথ দি আদার অপশনস আর কি বিকজ ওয়েল টাইম লিমিটেশনস থাকে আর কি বা তাও আমরা এখানে যেহেতু উই উইল ট্রাই দিস আউট সো আমাদের লাস্ট যে নাম্বারটা 462 again আমরা যদি দেখি লাস্টে দুইটা ডিজিট 62 সেম অ্যাজ দ্য ফার্স্ট ওয়ান যেটা সো এটাও ইজ নট ডিভিজিবল বাই 4 রাইট সো এটাও বাদ অ্যান্ড ফিফথ যে অ্যান্সার অপশন ছিল সেটা হচ্ছে নান অফ দিস সো নান অফ দিস যেহেতু আমাদের একটা সি তো হচ্ছে রাইট সি ইজ দ্য অ্যান্সার আমরা বের করছি অলরেডি সো ইন দ্যাট কেস আমাদের নান অফ দিস অ্যান্সার অপশনটা বাদ দিয়ে দিচ্ছি বিকজ আমরা অলরেডি একটা পেয়ে গেছি সো দ্য অ্যান্সার অপশন ইজ সি রাইট আচ্ছা সো পরের যে ম্যাথটা সেটা যদি আমরা দেখি যে which of these numbers is divisible by 8 সো এখানে আমাদের চারটা অ্যান্সার অপশন দিয়ে দিছে সো আমরা ফার্স্টটা ট্রাই করি 1330 লাস্টের তিনটা ডিজিট নেই বিকজ অ্যাজ উই ক্যান রিকল যে whether number is divisible by 8 or not আমরা সেটা চেক করি হচ্ছে লাস্টের তিনটা ডিজিট দেখে যদি লাস্টের তিনটা ডিজিট divisible by 8 হয় তাহলে কিন্তু পুরো নাম্বারটাই divisible by 8 সো আমরা 330 দেখব whether this is divisible by 8 or not সো আমরা যদি দেখি যে 330 যখন আমরা 8 দিয়ে ডিভাইড করতে চাই তখন কিন্তু আমাদের 2 থাকতেছে অ্যাজ আ রিমাইন্ডার সো ইন দ্যাট কেস আমাদের 330 ইজ নট ডিভিজিবল বাই 8 সো 1330 ইজ অলসো নট ডিভিজিবল বাই 8 সো এটাকে আমরা রুল আউট করে দিতে পারি সো তারপর যে নাম্বারটা 2347 সো এর জন্য হোয়াট উইল ডু ইজ উই উইল চেক 347 সো আমরা এটাকে উই উইল ট্রাই টু ডিভাইড ইট উইথ 8 So as we can see এখানে আমাদের রিমাইন্ডার আসতেছে which is 3 so 347 কিন্তু it's not divisible by 8 যে কারণে 2347 ও is not divisible by 8 so পরের অ্যান্সার অপশনটা আমরা যেটা অ্যান্সার অপশন সি সেটা নিয়ে আমরা ট্রাই করে দেখি আচ্ছা সো অ্যাগেন এখানে আমাদের যেটা রিমাইন্ডার আসতেছে সেটা হচ্ছে 6 সো যেহেতু 6 রিমাইন্ডার আসতেছে অ্যাগেন 894 ইজ নট ডিভিজিবল বাই 8 যে কারণে 4894 ইজ অলসো নট ডিভিজিবল বাই 8 সো এখন আমরা ডি অ্যান্সার অপশন যেটা 7864 সেটা আমরা ট্রাই আউট করে দেখি আচ্ছা সো এই লাস্ট যে অ্যান্সার অপশনটা সেটা যদি আমরা দেখি আমরা ডিভাইড করার পর কিন্তু আমাদের একটা হোল নাম্বার আসতেছে আর আমাদের রিমাইন্ডারে 0 আসতেছে সো এটা দেখার পর কিন্তু আমরা এটা বলতে পারি যে 7864 এর মধ্যে আমাদের 864 নিয়ে যদি আমরা কাজ করতাম যেহেতু দ্যাট ইজ ডিভিজিবল বাই 8 যে কারণে আমাদের পুরা 7864 যে নাম্বারটা সেটাও ইজ অলসো ডিভিজিবল বাই 8 রাইট যদি আমি এখানে 7864 পুরাটাই ডিভাইড করছি বাট আমরা যদি খালি 864 দিয়েও কাজ করতাম তখনও কিন্তু আমাদের সেম অ্যান্সার অপশনই আসতো আর কি সো অ্যান্সারটা আমরা এখানে বলতে পারছি এস ডি আচ্ছা
সো এখন যেটা হচ্ছে যে উই উইল হ্যাভ টু ডিটারমাইন ইফ আ নাম্বার ইজ প্রাইম অর নট, না? সো এক্স্যাক্টলি কীভাবে আমরা সেটা ডিটারমাইন করি। সো এটার জন্য আমাদের হচ্ছে স্টেপ বাই স্টেপ যাওয়াটা ইজি। একটা এক্সাম্পল দিয়ে যদি আমরা স্টেপ বাই স্টেপ দেখি তাহলে ইটস গানা বি বেটার। বাট এখানে যদি আমরা দেখি যে উই হ্যাভ টু টেক অ্যান অ্যাপ্রক্সিমেট স্কোয়ার রুট অফ দ্য ভ্যালু, দ্য স্কোয়ার অফ দ্য স্কোয়ার রুট শুড বি গ্রেটার দ্যান দ্য নাম্বার বিং ওয়ার্কড উইথ। সো এটা হচ্ছে আমাদের স্টেপ 1। সো এটা যদি আমরা বেস্ট হয় যদি আমরা এক্সাম্পল দিয়ে দেখি। সো আমরা যদি এই এক্সাম্পলটা আগে নেই 117, রাইট? সো 117কে যে আমরা যদি স্কোয়ার রুট করি, রাইট, কত আসতে পারে স্কোয়ার রুট? আমাদের স্কোয়ার রুট আসতে পারে হচ্ছে সামওয়্যার বিটুইন, যেহেতু 10 স্কোয়ার করলে ইজ 100 অ্যান্ড 11 স্কোয়ার করলে ইজ বেসিক্যালি 121। সো এটা কিন্তু 10 অ্যান্ড 11 স্কোয়ারের মাঝখানে পড়তেছে, রাইট? আমরা 117কে যদি স্কোয়ার রুট করি ইজ গান বি 10 পয়েন্ট সামথিং। সো কোন দুইটা ইন্টিজারের মাঝখানে পড়তেছে? 10 অ্যান্ড 11, রাইট? সো হোয়াট উই ডু ইজ, যেহেতু 10 অ্যান্ড 11-এর মাঝখানে কোথাও পড়তেছে এটা স্কোয়ার রুট, উই টেক দ্য বিগার নাম্বার, রাইট? উই টেক 11। সো আমরা 11 দিয়ে ট্রাই করে দেখি, যেটা হচ্ছে, সো 117কে যদি আমরা স্কোয়ার রুট করি তখন কিন্তু সেটা 10 অ্যান্ড 11-এর মাঝখানে পড়বে, অ্যান্ড ইন দ্যাট কেস উই উইল টেক দ্য বিগার নাম্বার উইচ ইজ 11। সো হোয়াট উই ডু নাও ইজ 11-এর নিচে, বিলো 11 যে প্রাইম নাম্বারস আছে, রাইট, সেই প্রাইম নাম্বারসগুলা উই উইল সি if 11-এর নিচে যে প্রাইম নাম্বারসগুলো আছে 117 is divisible by those prime numbers. So 11-এর নিচে কি প্রাইম নাম্বার আছে? 1 is not a prime number, 2 is a prime number, 3 is a prime number, 4 is not a prime number because 2 থাকতেছে, 5 is a prime number, and 7 is a prime number, right? And যেহেতু below 11 নিচ্ছি, although 11 is a prime number, আমরা 11কে নিচ্ছি না। So below 11 কিন্তু হচ্ছে আমাদের এই 4টা প্রাইম নাম্বারস আছে। সো হোয়াট উই ডু ইজ, আমরা 117কে আমরা এইগুলো দিয়ে ডিভাইড করে দেখব, রাইট? অ্যান্ড যদি যে কোনো একটা দিয়ে যদি ডিভিজিবল হয়ে যায় 117, তখন কিন্তু 117 উইল নট বি আ প্রাইম নাম্বার। বা যদি একটা দিয়েও ডিভিজিবল না হয়, ইন দ্যাট কেস 117 ইজ আ প্রাইম নাম্বার। সো 2 দিয়ে যদি আমরা ট্রাই করে দেখি whether 117 ইজ ডিভিজিবল বাই 2, আমরা দেখতে পাচ্ছি যে 2 ইজ এন বেসিক্যালি 117 ইজ এন অড নাম্বার। সো যে কোনো অড নাম্বার কিন্তু উইল নট বি ডিভিজিবল বাই 2। সো 2টা আমরা বাদ দিয়ে দিতে পারি। দেন আমরা যদি 3 এর জন্য দেখি, সো 3 এর জন্য ডিভিজিবিলিটি রুলটা এটাই ছিল যে আমরা এগুলো অ্যাড করব, সাম অফ দ্য ডিজিটস। সো 1 + 1 + 7, টোটাল আসতেছে হচ্ছে আমাদের 9, অ্যান্ড 9 কিন্তু ইজ ডিভিজিবল বাই 3। সো 117 ইজ অলসো ডিভিজিবল বাই 3, তাই না? 5 দিয়ে 117 ইজ নট ডিভিজিবল, অ্যান্ড 7 দিয়ে যদি আমরা ট্রাই করে দেখি তখনও কিন্তু আমরা দেখতেছি যে ইটস নট ডিভিজিবল বাই সো 117ও যদি আমরা 7 দিয়ে ডিভাইড করে দেখি উই সি যে এখানে রিমাইন্ডার 5 থাকতেছে। সো 170 ইজ নট ডিভিজিবল বাই 7 আইদার। বাট যেহেতু আমাদের 3 দিয়ে অলরেডি ডিভিজিবল আমরা দেখছি, সো ইন দ্যাট কেস কিন্তু 117 ক্যান নট বি আ প্রাইম নাম্বার। সো এটা হচ্ছে যে আমাদের যখন অনেক বড় নাম্বার দিয়ে দেয় অ্যান্ড নাও তখন আমরা বুঝতে পারি না যে এক্স্যাক্টলি কীভাবে ম্যাথটা নিয়ে করবো, তখন আমরা বেসিক্যালি একটা শর্টকাট টাইপের, সেটা হচ্ছে এটার বেসিক্যালি যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা আমরা স্কোয়ার রুট করবো। স্কোয়ার রুট করার পর আমাদের যেই দুইটা নাম্বার থাকবে ওই দুইটা নাম্বার যদি মাঝখানে পড়ে, ইন দ্যাট কেস আমরা বিগার নাম্বারটাকে নিব, রাইট? যেমন এখানে আমাদের 10 and 11-এর মাঝখানে পড়ছে, বিকজ স্কোয়ার রুট অফ 117 ইজ গানা বি 10 পয়েন্ট সামথিং, রাইট, বিটুইন 10 and 11। সো ইন দ্যাট কেস উই টুক 11। দেন যে নেক্সট স্টেপটা আমাদের সেটা হচ্ছে আমাদের 11-এর থেকে ছোট যে প্রাইম নাম্বারসগুলো 2, 3, 5 and 7, সো এই 4টা নাম্বার দিয়ে আমরা 117কে ডিভাইড করে দেখব, যতগুলো প্রাইম নাম্বার হয় আর কি। সো সব প্রাইম নাম্বারগুলো দিয়ে ডিভাইড করে দেখার পর আমরা দেখছি যে একটা দিয়ে ইট ইজ ডিভিজিবল। বাট যদি এই 3টাও না থাকতো, 3টাও দিয়ে ডিভিজিবল হইতো না, তখন কিন্তু আমরা বলে দিতে পারতাম যে 117 ইজ আ প্রাইম নাম্বার। বাট যেহেতু 117 ইজ ডিভিজিবল বাই 3, সো 117 ইজ নট আ প্রাইম নাম্বার। সো অ্যাগেন আমরা যদি প্রিভিয়াস স্লাইডটাতে ব্যাক করি, সেটা বলছে হাউ টু ডিটারমাইন ইফ আ নাম্বার ইজ প্রাইম, তাই না? স্টেপ 1 হচ্ছে আমাদের টেক অ্যান অ্যাপ্রক্সিমেট স্কোয়ার রুট অফ দ্য ভ্যালু। সো এখানে আমাদের স্কোয়ার রুট অফ দ্য ভ্যালু নেওয়ার পর দেখছি ইট ওয়াজ 10 পয়েন্ট সামথিং। দ্য স্কোয়ার অফ দ্য স্কোয়ার রুট শুড বি গ্রেটার দ্যান দ্য নাম্বার বিং ওয়ার্কড উইথ। যেমন 11 স্কোয়ার যখন আমরা স্কোয়ার করছি তখন এটা আসতেছে 121, উইচ ইজ 4 গ্রেটার দ্যান 117, রাইট? দ্যাটস ওয়াই আমরা 11 নিছি আর কি।
সো এটাই বলছে দ্য স্কোয়ার অফ দ্য স্কোয়ার রুট শুড বি গ্রেটার দ্যান দ্য নাম্বার বিং ওয়ার্কড উইথ। দেন নেক্সট স্টেপ যেটা ছিল, আমরা আফটার উই টুক 11 we divide the number by the prime numbers below that square root. So square root of 121 করলে আমাদের 11 আসতেছে। সো 11 এর নিচে যে নাম্বারগুলো, যে প্রাইম নাম্বারসগুলো, সেই প্রাইম নাম্বারসগুলো দিয়ে আমাদের যে অরিজিনাল নাম্বার উইচ ওয়াজ 117 ওইটা আমরা ডিভাইড করে ট্রাই করছি। ডিভাইড করে দেখছি যে ইফ দ্য নাম্বার ইজ ইন ডিভিজিবল বাই এনি অফ দোজ নাম্বারস দ্য নাম্বার ইজ আ প্রাইম নাম্বার উইচ ডিডন্ট হ্যাপেন। আমরা দেখছি যে ইট ওয়াজ ডিভিজিবল বাই 3, যে কারণে দ্য নাম্বার ইজ নট আ প্রাইম নাম্বার। সো আজকের লেসনের যদি শেষ স্লাইডটাতে আমরা যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ফর্মুলা ফর ক্যালকুলেটিং দ্য অ্যাভারেজেস is sum of the numbers divided by the total number of the numbers, right? This is fairly easy. আমরা অ্যাভারেজের ম্যাথ অনেকটাই করছি আর কি, সো শেষ করছি উইথ আ ভেরি ইজি ম্যাথ। সো এখানে যদি আমরা দেখি, আমরা হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ 10, 12, 13 অ্যান্ড 25, রাইট? সো আমাদের টোটাল নাম্বার কয়টা? নাম্বার অফ দ্য নাম্বারস যেটা 4টা, রাইট? সো যেহেতু 4টা নাম্বার, উই ডিভাইডেড বাই 4, হোয়াট এখন উপরে কী থাকতেছে? নিউমারেটরে থাকবে দ্য সাম অফ দ্য নাম্বারস। সো আমরা যেখানে 10, 12, 13 অ্যান্ড 25 দেখছি 4টা নাম্বার, 4টা নাম্বার আমরা সাম করব। অ্যান্ড এটাকেই বলতেছি আমরা অ্যাভারেজ। রাইট? সো যেটা করলাম আমরা সেটা হচ্ছে উই টেক দ্য সাম অফ দ্য নাম্বারস উইচ ইজ 10, 12, 13 অ্যান্ড 25, অ্যাড করলাম। অ্যাড করার পর উই ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ দ্য নাম্বার, যেখানে 1টা 2টা 3টা 4টা 4 নাম্বারস, রাইট? সো উই টেক দ্য সাম, উই ডিভাইডেড বাই দ্য টোটাল নাম্বার অ্যান্ড উই গেট দ্য ভ্যালু উইচ ইজ 15. সো 15 ইজ দ্য অ্যাভারেজ অফ দিস 4 নাম্বারস। সো এতটুকুই ছিল ফার্স্ট লেসনের জন্য। সো আপনার যদি পছন্দ হয়ে থাকেন তাহলে আপনারা এরকম প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে আপনার এই জিনিসগুলো আর একটু ইজি লাগবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে, অ্যান্ড ইনশাল্লাহ আপনাদের মধ্যেই কাউকে না কাউকে আমরা আইবিএ ক্যাম্পাসে দেখতে পারবো।